বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ইমাম হোসেন স্যার, রামপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা বিশেষ করে আজকে যারা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় আমরা আলোচনা করব, এবং এই বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। তোমরা যারা এই সেটটি নিয়ে অর্থাৎ অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুতি নিয়েছ, খাতা কলম দিয়ে সবাই বসে যাও এবং দেখো আমরা এই বিষয়টা নিয়ে পরমাণু গঠনের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আসলে পরমাণুটা কি। পরমাণু তোমাদের অনেকের হয়তো ধারণা থাকতেও পারবে। এই পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে 118টি মৌলের সন্ধান তারা পেয়েছেন। 118টি মৌলের প্রত্যেকটা হচ্ছে মৌলিক পদার্থ, আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে পরমাণু, যাকে সাধারণত অনেক বিজ্ঞানী বিভিন্নভাবে মন্তব্য পেশ করেছেন। কেউ বলেছেন যে পরমাণুকে আর ভাঙানো যায় না, বিশেষ করে জ্ঞানবিদরা তিনি বলছেন যে পরমাণুকে আর ভাগ করা যায় না। পরবর্তী পর্যায়ে গবেষণা দেখা গেছে না, পরমাণুকে আরও ভাগ করা যায়। এবং এই ভাগ করতে গিয়ে দেখা গেছে বিভিন্ন বিজ্ঞানী জন ডাল্টন তিনি 1803 সালে তিনি বলছেন যে না, পরমাণুকে ভাঙা যায় না বা এটা পরমাণু ক্ষুদ্রতম কণা। কিন্তু এরপরে পরবর্তী পর্যায়ে আরও উন্নত গবেষণা করে দেখা গেছে পরমাণুকে ভাগ করা যায়, এবং ভাগ করে সাধারণত তিনটা জিনিস ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি মূল কণিকা পাওয়া যায়। তবে এছাড়া আরও অতিরিক্ত কণিকা রয়েছে যেগুলো পরবর্তী আসে বলে তোমরা জানতে পারি। কিন্তু আজকে আমরা জানবো যে পরমাণুর গঠন নিয়ে যে প্রথম যে তিনটে উপাদান প্রধান ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এর মধ্যে প্রথম যেটি ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন হচ্ছে এমন একটা কণিকা যেটা ঋণাত্মক চার্জযুক্ত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করবে যে ইলেকট্রনটা হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত কণিকা, যেটাকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আর এটা পরমাণুর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কেন করে পরমাণু চতুর্দিকে যে শক্তি স্তর আছে, অর্থাৎ চারদিকে সে ঘূর্ণায়মান অবস্থা থাকে। নিউক্লিয়াসের চারদিকে সে কী অবস্থা থাকে? ঘূর্ণায়মান অবস্থা থাকে, এবং একে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করি। আর এই ইলেকট্রনটা আবিষ্কার করছেন স্যার জে থমসন। তিনি 1897 সালে অনেক গবেষণার পর এই ইলেকট্রনটা আবিষ্কার করেছেন, এবং তার একটা চার্জ আছে, এবং সেই চার্জ হচ্ছে 1.60 মাইনাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। কখনকার ইলেকট্রনের আবার একটা ভর আছে, সে ভরটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কিন্তু যদি এটা আমরা কিলোগ্রামে বলি তাহলে বলতে হবে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের কি ভর। তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা ইলেকট্রন দ্বারা প্রকাশ করা হবে, এটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, এবং তার সেই নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থা থাকে, এবং তার আধান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কি কুলম্ব। তখন করে তার আবার ভর আছে, এবং সেই ভরটি দেখা গেছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, যাতে আবার কিলোগ্রামে প্রকাশ করতে হলে 9.11 ইন্টু 10⁻31 কেজি চলে আসবে। তাহলে আমরা জানলাম যে ইলেকট্রনটা আসলে কি, এটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, এবং যেটা অত্যন্ত হালকা এবং সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। একটা প্রোটন থেকে একটা ইলেকট্রন 840/1 এতক্ষণ হালকা। এবার আমরা জেনে নেব যে প্রোটন সম্পর্কে। প্রোটনটা আসলে যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি প্রোটন মানে ধনাত্মক চার্জযুক্ত একটা কণা। প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত একটা কি কণা, এবং এটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আর যেহেতু এটা প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা, সুতরাং তার একটা চার্জ আছে, এবং সেই চার্জটা হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কি কুলম্ব। এটা তার চার্জ বা আধান। এখন তারও আবার ভর রয়েছে, এবং সেই ভরটি হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবং এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। নাম হচ্ছে রাদারফোর্ড। উনি 1911 খ্রিস্টাব্দে এই প্রোটনটা আবিষ্কার করেছেন, এবং এই প্রোটন পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতরেই অবস্থান করে। তাহলে প্রোটন সম্পর্কে কি জানলাম? প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা অর্থাৎ প্লাস, এবং এটি নিউক্লিয়াসের ভিতরেই অবস্থান করে, এবং প্রোটনটা যার আধান হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻20 কি কুলম্ব, আর তার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার আমরা জেনে নেব যে 3 নম্বর হচ্ছে যে নিউট্রন। নিউট্রন হচ্ছে যাকে চার্জবিহীন, অর্থাৎ এটা আধানবিহীন একটা কণা, যার মধ্যে কোনো আধান নেই, এবং সেটাকে নিউট্রন
নিউট্রনকে আমরা n দ্বারা প্রকাশ করব, কি দ্বারা? n দ্বারা প্রকাশ করব, এবং এটা আধা এটা পরমাণু কেন্দ্রের ভিতরে অবস্থান করে। এবং এই নিউট্রনকে আবিষ্কার করেছেন স্যাডউইক 1932 সালে। কত সালে? 1932 সালে স্যাডউইক বিজ্ঞানী উনি আবিষ্কার করেছেন। এবং এটা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসের ভিতর থাকে। তাহলে অবশ্যই তোমাদের জানতে হবে নিউক্লিয়াসটা আসলে কি, আমরা সেটাও ধারণা লাভ করবো। নিউক্লিয়াস আসলে পৃথিবীর যেরকম একটা কেন্দ্র আছে, পরমাণুর একটা কি আছে? কেন্দ্র আছে। সেই কেন্দ্রটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। আর এই নিউক্লিয়াস আবিষ্কার করেছে রাদারফোর্ড। আর এই নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর পরমাণুর আসলে বেশিরভাগ জায়গাটা আমরা মনে করি যে ফাঁকা। এবার আমরা জানবো যে পারমাণবিক সংখ্যাটাকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। পারমাণবিক সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনে বসে জিনিসগুলো ফলো করো যাতে সবাই মোটামুটি এটা ধারণা লাভ করতে পারো। আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে কি জানবো? পারমাণবিক সংখ্যা এর আগে আমরা জেনেছি পুরো সংখ্যাটা কি? ধনাত্মক চার্জযুক্ত একটা কণা যেটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এখন পারমাণবিক সংখ্যা আসলে মূলত এটাও একটা প্রোটন সংখ্যা, এটাই প্রোটন সংখ্যা, তবে এটা পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে আমরা সংখ্যাটা কীভাবে বলতে পারি? যে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যদি সুন্দরভাবে লিখো তাহলে সুন্দরভাবে লিখতে হবে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানেছো যে যেটা শুধু পারমাণবিক সংখ্যা আসলে কি? পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। এবার আমরা জানবো যে যেমন আমরা যদি বলি অক্সিজেনের কথা, অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। অর্থাৎ অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় যে অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে 8। আর এই জন্য অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8, তার মানে হচ্ছে এর ভিতরে প্রোটন সংখ্যা কটা রয়েছে? 8টা রয়েছে। আবার যে কোনো পরমাণুর ভিতরে যতটা প্রোটন থাকে ততটাই কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে বুঝতেই তো পারছি যে পরমাণু, বিশেষ করে অক্সিজেনের পরমাণুর মধ্যে 8টা ইলেকট্রন এবং 8টাই কি আছে? প্রোটন আছে। এবার আমরা জানবো যে ভর সংখ্যাটা কি আছে? ভর সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা অবশ্যই এটা খেয়াল করতে হবে যে সেই জিনিসটা কি? ভর সংখ্যা। ভর আসলে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত তোমরা জানো দুইটা জিনিস রয়েছে, একটা হলো প্রোটন সংখ্যা আর একটা হলো কি? নিউট্রন সংখ্যা। এখন এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিটাকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11। প্রোটন সংখ্যা কত? 11। এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 12। নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 12। সুতরাং সোডিয়ামের ভর সংখ্যা হবে, তোমরা বুঝতে পারছো, সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 11 প্লাস 12 সমান কত? 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত পেয়ে গেলাম? 23 পেলাম। তাতে বুঝে গেল ভর সংখ্যা মানে দুইটা জিনিসের সমষ্টি, একটা হলো প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা। তাহলে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। তাহলে ভর সংখ্যা সম্পর্কে আমরা সবাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। এবার আমরা শিখব যে আইসোটোপটা কি আসলে। আইসোটোপ তোমরা জানো যে বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একই মৌলের বিভিন্ন ভর থাকে, কিন্তু একই মৌলের ভর একটাই হওয়ার কথা, অনেক সময় দেখা যায় একই মৌলের বিভিন্ন ভর থাকে। তখন আমরা এই যে একই মৌলের বিভিন্ন ভর থাকা, এটাকে আমরা বলবো কি? আইসোটোপ। যেমন ধরে নাও হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা ভর আছে। যেমন আমরা যদি লিখি একই মৌলের বিভিন্ন ভর থাকে কি বলে? আইসোটোপ হবে। এখন আমরা উদাহরণ বলতে যেমন হাইড্রোজেন, তার ভর সংখ্যা 1,
গড় সংখ্যা 2, গড় সংখ্যা আবার কত হতে পারে, 3 হতে পারে। এখন পারমাণবিক সংখ্যা কিন্তু 1, তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু গড় সংখ্যা ভিন্ন ভিন্ন, আর এই গড় সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তার নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে নিউট্রন সংখ্যার এই ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আইসোটোপ বলতে বুঝবো যে একই মৌলের বিভিন্ন গড় থাকে, কি বলা হয়, আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেন আইসোটোপ 3টি, এক হলো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রথমটির মধ্যে গড় সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় গড় সংখ্যা হচ্ছে 2, তৃতীয় গড় সংখ্যা হচ্ছে 3। তাহলে প্রথমটির পারমাণবিক সংখ্যা 1, দ্বিতীয়টির পারমাণবিক সংখ্যা 1, তৃতীয়টির পারমাণবিক সংখ্যা 1। তাতে বোঝা গেছে প্রথমটির মধ্যে নিউট্রন নেই, দ্বিতীয় নিউট্রন সংখ্যা 1, তৃতীয় নিউট্রন সংখ্যা 2, অর্থাৎ নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়েছে। তাহলে হাইড্রোজেন আইসোটোপ আমরা কয়টা জেনে গেলাম, 3টা, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। বিজ্ঞানীরা গবেষণা করে এই পর্যন্ত প্রায় 3000 আইসোটোপের সন্ধান পেয়েছেন। কত হাজার? 3000। যেমন কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি, কার্বন 12, 13 এবং 14, কিন্তু এতে পারমাণবিক সংখ্যা সবারই সমান থাকবে, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এই আইসোটোপের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আইসোটোপ বলতে কি বুঝলাম, একই মৌলের বিভিন্ন গড় থাকার নাম কি, আইসোটোপ। আবার এই আইসোটোপের মধ্যে কোনোটা বলা তেজস্ক্রিয় আইসোটোপ, যে সমস্ত আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেগুলো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলোরও প্রয়োগ আছে। আর বর্তমান সময়ে আইসোটোপের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যেমন চিকিৎসা খাতে এর প্রয়োগ আছে, তারপরে কৃষি খাতে এর প্রয়োগ আছে, উচ্চ ফলনশীল জাতের মধ্যে বিভিন্ন রকম বীজ, এগুলোর ক্ষেত্রে এর প্রয়োগ আছে। যেমন অনেক সময় রোগ নির্ণয় করা যায়, আবার রোগের চিকিৎসা আমরা এই আইসোটোপের সাহায্যে করতে পারি। আবার আসলে পৃথিবীর যে বয়সটা আমরা নির্ণয় করবো সেখানেও আইসোটোপের একটা প্রয়োগ রয়ে গেছে। যেমন কার্বন 14, কার্বন 14 এই দিয়ে আমরা পৃথিবীর কি নির্ণয় করতে পারি, বয়স নির্ণয় করতে পারি এই আইসোটোপটি দিয়ে। তাহলে আমরা শিখলাম কি, যে আইসোটোপটা অনেক ক্ষেত্রে আমাদের অনেক উপকারে আছে, আর বিজ্ঞানীরা গবেষণা করে পর্যন্ত প্রায় 3000 আইসোটোপ পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে, অলরেডি এভাবে হচ্ছে। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইলেকট্রনটা একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো থাকে সেটা কিভাবে বিন্যস্ত হয়। তোমরা এই পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের মধ্যে প্রত্যেকে যে যত নম্বর মৌল সেটার পারমাণবিক সংখ্যা তত এবং তার ইলেকট্রন সংখ্যা তত। যেমন আমরা জানি যে 1 নম্বর মৌল হচ্ছে কি, হাইড্রোজেন, তারপরে 11 নম্বর মৌল হচ্ছে কি, সোডিয়াম, তারপর ধরো 12 ম্যাগনেসিয়াম। এখন ইলেকট্রন বিন্যাস করতে গেলে, ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন একটা নির্দিষ্ট নিয়ম আছে, এবং সেই নিয়মের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে টুয়াইস এন স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা আসলে ইলেকট্রন বিন্যাস করতে পারি, কারণ ইলেকট্রন বিন্যাসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, কোন একটা মৌল সে কোন গ্রুপে অবস্থান করে, কোন পর্যায়ে অবস্থান করে, তার ধর্ম ইত্যাদি বিভিন্ন আমরা প্রকার জিনিস সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। কিন্তু এর আগে আমাদের কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে সেটা জানতে হবে, এবং সেটা জানতে গিয়ে একটা সূত্র আমরা চিহ্নিত করবো, সেটা হলো টুয়াইস এন স্কয়ার। যেমন আমরা যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম ইলেকট্রন হচ্ছে 11। এখানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে ওই সূত্র, সেখানে এনের মধ্যে আমরা 1 বসাই, যখন 1 বসাবো তখন হয়ে যাবে 2টি ইলেকট্রন, এটা হলো প্রথম শক্তি স্তরে। যখন এনের মধ্যে 2 বসাবো তখন দ্বিতীয় শক্তি স্তরে, এখানে হবে 8। এভাবে তৃতীয় শক্তি স্তরে হবে 18, চতুর্থ ছিল 32, অর্থাৎ সবচেয়ে বাইরে যে শক্তি স্তরটা সেই ইলেকট্রনগুলো বিন্যাস হবে টুয়াইস এন স্কয়ার সূত্র দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। তাহলে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথম শক্তি স্তরে আমরা 2টা দেবো, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, কিন্তু তার টোটাল যেহেতু 11টি ইলেকট্রন রয়েছে, তাহলে তৃতীয় শক্তি স্তরে অবশ্যই আমরা 1টি ইলেকট্রন দেবো। এখন শক্তি স্তরগুলো আসলে কি, পরমাণু যে সমস্ত কক্ষপথে অবস্থান করে, যেমন আমরা যদি সোডিয়ামের কক্ষপথ অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে প্রথম শক্তি স্তরে আমরা দিব 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দিব 8টি, তৃতীয় শক্তি স্তরে দিব 1টি। এটি হচ্ছে কার, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা কি দেখতে পাবে, প্রথম শক্তি স্তরে অর্থাৎ এনার্জি লেভেলে, ফার্স্ট এনার্জি লেভেলে 2টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় এনার্জি লেভেলে হচ্ছে 8টি, এবং তৃতীয় এনার্জি লেভেলে 1টি ইলেকট্রন রয়েছে। এভাবে আমরা যে ম্যাগনেসিয়ামের চিন্তা করি, তাহলে একই অবস্থা 282, সেটা হবে 282, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 2টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সুন্দরভাবে বিন্যাস করতে পারবে। প্রথম শক্তি স্তরে 2টা দিবে ম্যাগনেসিয়ামের বেলায়, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় স্তরে 2টি। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি ভালো করে মোটামুটি এটা বুঝি, তাহলে আমরা যে কোনো যৌগ গঠন করতে গেলে সেখানে এটা ভালোভাবে আমরা করতে পারবো, কীভাবে যৌগ গঠন করা জানতে পারবো।
এবার আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটু ধারণা করতে চাই। নিষ্ক্রিয় গ্যাস শব্দটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় মানে হলো যে সমস্ত পরমাণুগুলো কি করে না, অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক অংশগ্রহণ করে না, এমনকি নিজেদের সাথে মিশে না। নিষ্ক্রিয় গ্যাস তাই নিষ্ক্রিয়। তাহলে আমরা এই নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু আরও নাম আছে, নোবেল গ্যাস আছে, অভিজাত গ্যাস আছে। তারপর নিষ্ক্রিয় কী জন্য বলা হয়? তারা অন্য কোনো পরমাণুর সাথে রাসায়নিক অংশগ্রহণ করে না, এমনকি নিজেদের সাথে মিশে না। স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম হচ্ছে কি, যেমন আমরা বলতে পারি হিলিয়াম, 2 নম্বর হচ্ছে নিয়ন, 3 নম্বর হচ্ছে আর্গন, 4 নম্বর হচ্ছে ক্রিপ্টন Kr, তারপর হচ্ছে জ্যানন Xc, তারপর হচ্ছে রেডন Rn। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 6টা নিষ্ক্রিয় গ্যাস এখানে আমরা পেলাম। এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তাদের একটা বৈশিষ্ট্য আছে যে এরা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া কী করে না, অংশগ্রহণ করে না। এবং এদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা যায় হিলিয়াম বাদে বাকিদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকে। যেমন নিয়ম 10, তাহলে 10কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেখানে আমরা কী দেখবো 2A, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আর্গন তার হচ্ছে 18, তাহলে 2AA, তারপরে ক্রিপ্টন 36, তাই না, ক্রিপ্টন কত 36, তাহলে 2A 18 আর এই হলে কত, অর্থাৎ সবারই সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দেখলাম 8টি। তো আমরা তো জানি যাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে তারা অন্য কাউকে ইলেকট্রন দিতেও পারে না, কারো থেকে নিতেও পারে না। ফলে তার যদি কী হয়, শূন্য হয় এবং সেটা রাসায়নিকে অংশগ্রহণ করতে পারে না। তাতে বোঝা গেল নিষ্ক্রিয় একটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেল যে এদের অষ্টক পূর্ণ থাকে, অর্থাৎ শেষ শক্তি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটা কারো থেকে ইলেকট্রন নেয় না এবং কাউকে দেয়। তবে হিলিয়াম যদি ব্যতিক্রম, তার রয়েছে 2টি ইলেকট্রন, কিন্তু তাকে তারপরেও কেন এখানে স্থান দেওয়া হয়েছে? এটার কারণ হচ্ছে যে হিলিয়াম অন্যদের মতো এই অন্য কারোর সাথে রাসায়নিক অংশগ্রহণ করে না, অর্থাৎ তাদের মতো বৈশিষ্ট্যগুলি তার মধ্যে বিদ্যমান আছে, তাই সেও এই এদের মধ্যে স্থান পেয়ে গেছে। তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে, আসলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এগুলো আমাদের যেমন আর্গন, এটা আমাদের বাতাসে প্রায় 0.8 এই পরিমাণ আর্গন গ্যাস হয়ে গেছে। এগুলো আমাদের বিভিন্ন কাজে আসে। আমরা নিষ্ক্রিয় গ্যাস জানলাম যে 6টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন। তোমরা সংকেতগুলো ভালো করে দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা। হিলিয়াম হচ্ছে He, নিয়ন হচ্ছে Ne, আর্গন হচ্ছে কি Ar এবং Kr হচ্ছে কি ক্রিপ্টন, জ্যানন X একটু ব্যতিক্রম মনে হচ্ছে, আর রেডন হচ্ছে Rn। তো তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন দেখবে যে আসলে 168 মৌলের মধ্যে কে কোথায় অবস্থান করছে, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি এই ক্লাসে আমরা একটু পর্যন্ত জানলে যথেষ্ট মোটামুটি। এবার আসলে আয়নটাকে আমরা এদিকে জানবো। আসলে আয়ন তোমরা জানো সাধারণত মৌলগুলো বা পরমাণু বিদ্যুৎ নির্ভর করে, এটা তোমরা সম্ভবত জানো। তোমরা জানো যে সাধারণত পরমাণু কি বিদ্যুৎ নির্ভর করে, যেমন সোডিয়াম এটা একটা বিদ্যুৎ নিরপেক্ষ, এটা একটা পরমাণু যাতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি থাকে, সমান থাকে। কি জন্য? এটা একটা কি নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ মান হলে এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি থাকবে, সমান থাকবে। কিন্তু যখন তার মধ্যে থেকে একটা ইলেকট্রন আমরা সরিয়ে নিই, তার মধ্যে থেকে আমরা একটা ইলেকট্রন কী করবো, সরিয়ে দিই, তখন সে আর নিরপেক্ষ থাকে না, তখন কী হয়ে গেলে আয়ন হয়ে গেল। এখন কখনো ইলেকট্রন আমরা সরাই দিই অথবা কখনো প্রয়োজনে সেটা কী করি, নিয়ে নিতে পারি। এখানেও একটা রহস্য আছে। যেমন তোমরা সবাই জানো যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 11, আমরা বিন্যাস করে কত পাই 281। তখন ধরে ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে কত, 17, যেটা 287। এখন প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 8টা। এখন সোডিয়ামে রয়েছে শেষে একটা ইলেকট্রন আর ক্লোরিনে রয়েছে 7টি ইলেকট্রন। এখন সোডিয়ামে একটা ইলেকট্রন, তার একটা মাত্র ইলেকট্রন, আর ক্লোরিনে হলো 7, তার একটা ইলেকট্রন হলে তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। পক্ষান্তরে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিলে তারও অষ্টক থাকছে। এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন দেয় এবং দেওয়ার ফলে সে Na+ হয়ে যায়। আর এই প্লাস হওয়ার কারণে তার নাম হয়েছে একটা আধান এবং সেটা ধনাত্মক আধান, যার অপর নাম হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নটা মানে কি, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা ক্যাটায়ন বলি। আর এটাকে আমরা আসলে আয়নটা কি, চার্জযুক্ত পরমাণুটি হলো কি আয়ন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একটু মনে রাখবে, চার্জযুক্ত পরমাণু হচ্ছে কি আয়ন। তাহলে এখানে দেখা যাচ্ছে সোডিয়াম হচ্ছে কি একটা ক্যাটায়ন। তখন তার ক্লোরিন একটা ইলেকট্রন নেয়, যেহেতু সে 7টা আছে, আরেকটা হলেই তার কি হয় যে বর্ষক পূর্ণ হয়ে যাবে, সেই জন্য সে একটা ইলেকট্রন নেয়। আর নেওয়ার কারণে Cl-। আর এখানে এটা হচ্ছে কি নেগেটিভ আয়ন, অর্থাৎ আমরা অ্যানায়ন বলতে। তাহলে অ্যানায়ন মানে কি, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু হচ্ছে অ্যানায়ন আর ধনাত্মক পরমাণু হচ্ছে কি ক্যাটায়ন। তাহলে এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন মিলে তারা যৌগ গঠন করতে পারে। এবার আমরা সর্বশেষ যে জিনিসটা আমাদের জানা দরকার, সেটা হলো একটা যৌগ কীভাবে গঠন হয়। এটা যদি শিক্ষার্থী তোমরা শিখতে পারো তাহলে তোমরা অনেক কিছু শিখে ফেলবে।
যেমন আমি এর আগে বলেছিলাম যে সাধারণত কীভাবে একটা বস্তু সৃষ্টি হয়, সেই বস্তু সৃষ্টি হতে গেলে আমরা একটু ফলো করি সবাই। যেমন আমরা এটাকে যেটা শিখেছিলাম, যেমন সোডিয়ামের কথা আমরা বলেছিলাম যে সোডিয়াম কী করে, তার ইলেকট্রনগুলো হচ্ছে 2 ইলেকট্রন যদি আমরা বিন্যাস করি পক্ষান্তরে, যেমন ক্লোরিন তার হচ্ছে কত 9, তাহলে 2 আর কত 7। এখানে সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে সে Na+ হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম থেকে কী পাওয়া যাচ্ছে Na+। অপরপক্ষে ক্লোরিন থেকে Cl, সে একটা ইলেকট্রন কী করে সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন সে ত্যাগ করে বলে সোডিয়াম প্লাস হয়। আবার ক্লোরিন একটা ইলেকট্রন কী করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে +E। এখানে হচ্ছে কি Cl মাইনাস। এখন যেহেতু এটা ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন, আমরা যদি বিপরীত আধানযুক্ত আয়ন পরস্পরকে আকর্ষণ বলে পরস্পরের দিকে টানে, এই বিপরীত আধানযুক্ত আয়ন পরস্পর একসাথে হয় কী হয়ে যায়, একটা বস্তু সৃষ্টি হয়ে যায়। যেমন এখানে সোডিয়াম থেকে হলো সোডিয়াম আয়ন, ক্লোরিন থেকে হলো ক্লোরিন আয়ন। এখন দুটোটা যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন সমান কী হলো সোডিয়াম প্লাস ক্লোরিন সমান কী হয় সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন, বা এটাকে আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড। তাহলে বুঝে গেল একটা বস্তু সৃষ্টি হওয়ার জন্য তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। এখন এই ইলেকট্রন আদান প্রদান বলে আরেকটু কথা আছে, এটা রঘুর ক্লাসে জানবে, তারপর আমি একটু বলি। সোডিয়াম ইলেকট্রন দেয়, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু। এই ধাতু বা অধাতু মিলে যখন কোনো বন্ধনের সৃষ্টি হয় তখন সেখানে আয়নিক বন্ধন তার নাম দেওয়া হয়। এবং এই আয়নিক বন্ধনটা খুব জরুরি একটা বিষয়, একটা জানার বিষয়। একটা ইলেকট্রন দেওয়া আর একজন নেওয়া, এই দেওয়া নেওয়ার ফলে তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় এটা বলা আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধনের ফলে যে যৌগ, এটা আয়নিক যৌগ, যেটা আয়নিক বন্ধনটা আসলে আবিষ্কার করেন বিজ্ঞানী কোষেল 1916 সালে। তো উনি যথেষ্ট অবদান রেখেছেন এই ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমার ইচ্ছে ছিল যে আরও একটু, তবে আজকের জন্য এখানে আমি এই যে জানছি তোমরা ভালো থাকবে, সুন্দরভাবে এই বই মানে এই অধ্যায়টা ভালো করে দেখবে। কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিতে। ধন্যবাদ।